সেনাপ্রধানকে বলল যে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলবে, ওনার সাথে কথা না বললে আমরা কোনো কথা শুনবো না। এখানে ঘামানোর তো কিছু নাই, উনি তো সব জানতেন, উনি তো খেলতেছেন, উনি নাটক করতেছেন। এবং আমাদেরকে বিট্রে করা হয়েছে, পলিটিক্যাল লিডার আমাদেরকে বিট্রে করেছে। দুজন নাম, ওনাদের নাম কি জানো, যে ওই আজম এবং নানক, এই দুজন ছিলেন গ্রেটেস্ট ক্রিমিনাল। তারা কিন্তু সব জানতো, তাদেরকে সাজিয়ে পাঠানো হয়েছে মিডিয়ার এতে। আমি টিভিতে খেয়াল করতেছিলাম, আজম আর দেয়ালের ওখানে হেঁটে যাচ্ছে আর ইয়ে দিয়ে ওনার রুমাল দিয়ে ঘামটা মুছতেছে। এখানে ঘামানোর তো কিছু নাই, উনি তো সব জানতেন, উনি তো খেলতেছেন, উনি নাটক করতেছেন। তো যাই হোক, অফিসাররা আমাদেরকে 14-15টা কন্ডিশন দিল। সেনাপ্রধানকে বলল যে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলবে, ওনার সাথে কথা না বললে আমরা কোনো কথা শুনবো না। এবং আপনি একাই যাবেন না, আপনার সঙ্গে 3-4 জন জেনারেলকে সঙ্গে করে নিয়ে যান। দাবি ছিল অনেকগুলো, প্রত্যেকটা ফ্যামিলিকে 1 কোটি করে টাকা দেওয়া হবে, একটা করে প্লট দেওয়া হবে, ন্যাশনাল লেভেলে ইনকোয়ারি হবে, এবং তাদের যে বেরিয়াল যেটা হবে সেখানে রাষ্ট্রীয় মর্যাদা করা হবে। জেট আমরা বিমান বাহিনী বিমানও ওখানে ফ্লাই করাইছিলাম, সেই অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল। যতগুলো পয়েন্ট দিয়েছিলাম, প্রায় 14-15টা পয়েন্ট দিয়েছিলাম, প্রত্যেকটা কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছিলেন। শুধু টাকার কথা বললেন, 1 কোটির কথা যখন বললাম, ভাবি কাঁদতেছেন, কথা বলার ডিফিকাল্ট। 1 কোটির কথা উনি বললেন যে এত টাকা কোথায় পাবো, 58 জন ধরেন অফিসার, অনেকগুলো টাকা, আমি রাষ্ট্রের জন্য 1 কোটি করে টাকা। আমি একটু বোকা ছিলাম, কথাটা ওইভাবে বলতে হতো না, আমি ডাইরেক্ট বললাম 1 কোটি করে দিতে হবে আপনাকে। জেনারেল মঈন রোস্টান থেকে নেমে আসলেন নিচে, এসে অফিসাররা ওনাকে ঘিরে ফেললেন। মেজর, ক্যাপ্টেন, মহিলা অফিসারও ছিল, ওনারা তার ইউনিফর্ম খোলা শুরু করলেন, র্যাঙ্ক খোলা শুরু করলেন। আমি বললাম না, এটা আমি যতই ক্ষতি হোক আমি ভাবলাম যে এটা সেনাবাহিনী প্রধান, এই সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে হবে। সেনাবাহিনী যদি শেষ হয়ে যায়, দেশটা শেষ হয়ে যাবে। আমি অফিসারদেরকে বকাবকি করলাম। একটা মহিলা অফিসার আমাকে রেগে উঠে বলল যে স্যার কিছুই তো করতে পারেন নাই, এখন কেন কথা বলতেছেন? বলি ইয়ে স্যার, কিছু করতে পারি নাই, কিন্তু আর্মিটা তো ধ্বংস করতে পারো না। আমি জেনারেল মঈনের হাত ধরে ওখান থেকে বের করে নিয়ে আসলাম, তারা গোল করে ঘিরে নিয়েছিল, এবং একজন র্যাঙ্ক খুলতেছিল, কয়েকজন তার ইউনিফর্ম খুলতেছিল। আমি স্যার বাইর হয়ে আসেন, এই ছাড়ো তোমরা। আমি বাইর করে নিয়ে আসলাম, নিয়ে এসে আসার পথে উনি বলতেছেন আমি রিজাইন করব, আমাকে কাগজ দাও, আমি এখন রিজাইন করব। আমি বলি স্যার, আগুন তো জ্বালিয়েছেন, আগুন নিভান, তারপর রিজাইন করবেন। ওনাকে আমি নিয়ে এসে অফিসে বসালাম, মেসোরিকে বললাম 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, 1 কাপ গরম চা নিয়ে আসো। ওনাকে ঠান্ডা করলাম। আমি ঠান্ডা হন স্যার, আমরা 8-10 জন জেনারেল আলাদাভাবে ওনার অফিসে একটা ছোট্ট কনফারেন্স রুম আছে, ওখানে আমরা বসলাম। বলছে সবাইকে নিয়ে কথা বলে লাভ নেই, আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি জিনিসটাকে। 8-10 জন আমরা ওখানে বসলাম। আমি জেনারেল মঈন বসছেন হেড টেবিলে, আমি ওনার পাশে ছিলাম, যেটা আমি পরবর্তী তোমার লেফটেন্যান্ট জেনারেল, আমি ওতে একাই ছিলাম ওই সময়, ওই মুহূর্তে। ওনার পরে আমার পাশে বসে আছি। এর মধ্যে প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন আসলো, আমরা প্রাইম মিনিস্টার অফিসে কয়জন যাব তার নাম চেলেন। জেনারেল মঈন তো যাবেন, তার সাথে 3-4 অফিসার জেনারেল নিতে বলছেন। তো জেনারেল মঈন আমাকে বললেন যে তুমি আমার সাথে চলো। আমি একটু ইতস্তত বোধ করতেছিলাম, বাট তখন তো আমি না করতে পারি না। ওটা না করলে দেশটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র ছিল এটা। যেদিন পাদুয়া এবং রৌমারির ঘটনা হয়, তার 2 দিন পরে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় ওখানকার ডিফেন্স মিনিস্টার, একজন রিটায়ার্ড মেজর ছিলেন, উনি বলেছিলেন যে আমরা এটার প্রতিশোধ নেবো একদিন, উইল টেক রিভেঞ্জ। উনি বলেছিলেন আমরা রিভেঞ্জ নেব। আপনাদের যদি আবার খেয়াল থাকে, কিছুদিন আগে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লখনৌতে বলেছেন যে তোমরা প্রস্তুত হও। ওনার কমান্ডারকে বলেছেন, ইন্ডিয়ান কমান্ডারকে বলেছেন বাংলাদেশের সাথে কীভাবে যুদ্ধ করতে হবে সেটা একটা প্ল্যান করো। আপনারা কি দেখতে পাচ্ছেন না সেক্রেটারি বিল্ডিংয়ে আগুন লেগেছে? আমি 15 দিন আগে একটা সভায় বলেছিলাম যে আমরা সামনে সমূহ বিপদের সম্মুখীন হচ্ছি। আমি কিন্তু ওখান থেকে ওখান থেকে ড্র করেছি, ওইটাই ছিল ওয়ার্নিং।
তারা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করতেছে, রংপুরে ডিস্টার্ব করতে চায়, চিটাগং ডিস্টার্ব করতে চায়, বান্দরবান ডিস্টার্ব করতে চায়, চিটাগং ফেনী রোডে ডিস্টার্ব। তা আপনার দেখলে বুঝতে হবে, সিগন্যালগুলো বুঝতে হবে। দ্যাট ওয়াজ দ্য সিগন্যাল, দ্যাট ওয়াজ দ্য সিগন্যাল। তারপরে আমরা হিন্দুদেরকে এখানে অত্যাচার করতেছি, কিছুই তো নাই এখানে, কিছুই তো হয়নি, কিছুই হয়নি। কাজে আমাদের সার্বভৌমত্ব কিন্তু সবসময় আন্ডার থ্রেট, এতটুকু বুঝতে হবে। জনগণকে বুঝতে হবে, সাধারণ মানুষকে বুঝতে হবে। সাধারণ মানুষ বুঝলেই দেশটা টিকে যাবে। এই দেশকে ঠিক মানে ইয়ে করা, পদোন্নত করা অত সহজ নয়। আমাদের এখন 12টা ডিভিশন আছে, আর্মি ডিভিশন আছে, আমাদের বড় একটা বিডিআর ফোর্স আছে, আমাদের বড় একটা আনসার ফোর্স আছে, আমাদের বড় একটা বিএনসিসি ফোর্স আছে, আমাদের 18 কোটি মানুষ আছে। এখান থেকে আমরা 1 কোটি সৈনিক পাবো। 10 লাখ 20 লাখ ছাত্রকে যে আমরা ট্রেনিং দিই 3 মাস ধরে, শুধু এসএমজির উপরে 2টা গ্রেনেড শেখাই দিই, যথেষ্ট যে কোনো আর্মিকে ঠেকা দেওয়া যায়। 10 লাখ এই অ্যাবেল বডি আমাদের ছাত্র ছাত্রীদেরকে 3 মাস যদি ট্রেনিং দিই আর্মি থেকে আমরা, এবং প্রত্যেকে একটা এসএমজি দেবো, 6টা করে ম্যাগাজিন দেবো, এবং 2টা করে গ্রেনেড ধরাই দেবো। আমাদের কিচ্ছু করা লাগবে না, আর্মির কিছু করা লাগবে না। ইন্ডিয়ান আর্মির ভিতরে আসুক, তারা পালায় চলে যাবে। এবং আমরা লিডারশিপ দিব, আমরা আপনাদের ডিরেকশন দেব, আপনাদের প্রশিক্ষণ দেব, আপনাদের সরবরাহ দেব, আপনাদের গান দেব, আপনাদের ম্যাগাজিন দেবো। সেই ক্ষমতা আমাদের রয়েছে। কাজে ভয় পাওয়ার কিছু নাই। নতজানু পররাষ্ট্র নীতি দিয়ে আমাদের চলবে না, চলবে না, নো ওয়ে, সরি। আমরা অনেক দেখেছি, এবং বিডিআর ঘটনাটা এটা শুরু হয়েছিল, সেটা চলতেছে, আজকে পর্যন্ত চলতেছে। সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে অলরেডি আগুন লেগে গেছে, আর কত জায়গায় আগুন লাগবে আল্লাহ পাক জানেন। আপনারা সাবধানে থাকবেন। আমার বয়স হয়ে গেছে, আমি এখন 70 বছর হয়ে গেছে। আমরা কী বা করতে পারি, হয়তো বা দিক নির্দেশনা দিতে পারি, আর কী বা করতে পারি। বাট ছাত্রদেরকে, ইয়াং স্টার যারা আছে, আমাদের সেনাবাহিনীকে, আমাদের আনসার বাহিনীকে ভালো লাগে না। যাই হোক, আমি যারা মারা গেছেন তাদের আত্মার বিদায়ী, আত্মার শান্তি কামনা করতেছি। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং নিগৃহীত আমাদের পরিবার যারা হয়েছিল তাদেরকে আল্লাহ সান্ত্বনা দেন। আমরা চেষ্টা করেছি। ও আচ্ছা, সেনাবাহিনী ইনকোয়ারির ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওখানে হয়নি। আমি শেখ হাসিনাকে বললাম যে ম্যাডাম, আপনি জাতীয় পর্যায়ে যখন ইনকোয়ারি কমিটি করলেন, তো আমরা আর্মিতে একটা ইনকোয়ারি করবো। করলে আপনারা করেন। আমি এরপরে আসার পর জেনারেলম্যানকে বললাম, স্যার আমাদের আর্মি থেকে একটা ইনকোয়ারি করতে হবে জাতীয় পর্যায়ে। যাই হোক, এটা আমরা আর্মিতে আমি দেখেছি ছোটোকালে, যে বাইরে যাই হোক আর্মির একটা ইনকোয়ারি থাকতে হবে। তো জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে একটা ইনকোয়ারি কমিটি করা হলো। তার কিছুদিন পরে আমি একটা চাকরি পেয়ে মালয়েশিয়া চলে গেছিলাম, কাজে আর ফলো করি নাই, জানি না।